আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনীতির সংবাদ নিয়ে। শেখ হাসিনার নিবন্ধ অস্বীকারের রাজনীতি ও অসত্য চর্চার নমুনা। বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার বার্তা আদান প্রদানের মাধ্যমে স্কিম অফ ফ্রাস্ট্রেশন বা হতাশার চিৎকার এর পাশাপাশি এখন কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের পলাতক নেতাদেরও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেন। এসব বক্তব্যের যেসব অসঙ্গতি ও অপতথ্য থাকে তা যেমন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের জন্য হতাশাজনক, বাংলাদেশের জনগণের প্রতি অবমাননাকর। বাংলাদেশের অনেক গণমাধ্যম এসব বক্তব্যের হুবহু অনুবাদ প্রকাশ করে দায়িত্ব শেষ করেছে। অথচ শেখ হাসিনার দাবি করা বক্তব্যের সত্যতা যাচাই করা এবং সঠিক তথ্য ও প্রমাণ তুলে ধরা তাদের দায়িত্ব হওয়া উচিত ছিল। গত 15 থেকে 16 বছরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় শেখ হাসিনার নীতি ছিল ঘুরে ফিরে একই কথা বারবার বলা। এটি করতে গিয়ে তিনি সত্য থেকে বিচ্যুত হতেন। লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন, সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললেও সত্য বলে মনে হয়। দিল্লিতে বসে শেখ হাসিনা সেই তার আগের নীতি এখনো অবলম্বন করছেন। অর্থাৎ তিনি ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করতে নির্দেশ দিয়েছেন, ছাত্রদের উপর মারার হুকুম দিয়েছেন এবং হেলিকপ্টার করে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন, অর্থাৎ ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো কাম হয়নি। বরং তিনি ছাত্রদের যে গুলি করে মারা হয়েছিল তা ভ্যানে একাত্র করে স্তূপ করে, লাশের স্তূপ করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে, তা সারা বিশ্ব দেখেছে এবং কি কি ঘটনা হয়েছে তা কিন্তু সারা বিশ্ব দেখেছে। সুপ্রিয় দর্শক, আসলে এই ঘটনাগুলো যদি পর্যালোচনা করে দেখা যায় তাহলে সত্যি বাংলাদেশের এটা দুঃখজনক। যদি তিনি আবার আসেন বাংলাদেশে, তাহলে যদি সুষ্ঠু ধারার রাজনীতি তিনি না করেন তাহলে হয়তোবা বাংলাদেশের মানুষ তাকে কখনোই ছেড়ে দেবে না, এসব ক্ষমা করবে না। সুপ্রিয় দর্শক, সূত্র প্রথম আলো। দেশে একটি রক্ত স্নাগ্ধ গণ অভ্যুত্থানের মাত্র 15 মাস হতে চলেছে, অথচ সেই গণ অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি, ছাত্রদের শক্তি, নাগরিক সমাজ ও কলম সৈনিকেরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছেন। যে সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল তাদের অনেকে প্রত্যাশা ফিরে হয়ে গেছে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর ও ন্যায্য দাবির প্রতি যেমন কর্ণপাত করা হয়নি, তেমনি উপেক্ষিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের পর্দায়। গণ অভ্যুত্থানের নারী কণ্ঠ যেমন অদৃশ্য হয়ে গেছে, তেমনি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি বিশেষ মতাদর্শকেই বিশেষ আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। ফলে 3 আগস্ট শহীদ মিনার কিংবা 5 আগস্টের সকালের যে দৃশ্য সংকল্পবদ্ধে ছিল জাতি, তা আজ নানা দলে উপদলে বিভক্ত। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা স্পিরিট বিনির্মাণের পক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চিন্তা চেতনার বিকাশে জাতি হিসাবে আমাদের কাজ এখনো খুবই অল্প। এ দুর্বলতার সুযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নানা মিথ্যার ফুলঝুরি নিয়ে আবার হাজির হচ্ছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, এএফপি, রয়টার্স এর সঙ্গে সাক্ষাৎকার শেষ করে তিনি এবার দ্য উইকে একটি নিবন্ধ লিখেছেন। সম্প্রতি দিল্লি থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটিতে অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবেলা করছি শিরোনামে শেখ হাসিনার নিবন্ধন প্রকাশ পেয়েছে। তার এই লেখা যেন বাঘ আর বোকা কৃষকের গল্পের পুনরাবৃত্তি। তিনি ভাবছেন দেশের মানুষ বোকা কৃষক। শেখ হাসিনার নিবন্ধিত অপতথ্যের অনেক উপাদান আছে, কারণ তিনি অনেক অসত্য তথ্যকে এমনভাবে সাজিয়ে যেন তা সত্য মনে হয়, আর সত্যকে এমনভাবে গোপন করেছেন যেন তার কোনো অস্তিত্বই ছিল না। শেখ হাসিনা ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন।
এর মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের 15 বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রাম, জুলাইয়ের গণ অভ্যুত্থানে 1400 জনের প্রাণহানি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অনুযায়ী এবং 20,000 মানুষের আহত হওয়াকে অসম্মান ও আত্মমর্যাদা করেছেন। সম্প্রতি দিল্লি থেকে প্রকাশিত দ্য উইক ম্যাগাজিনে অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবিলা করেছি শিরোনামে শেখ হাসিনার নিবন্ধিত প্রকাশ পেয়েছে। 1971 সালের পরাজিত শক্তিরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে মুসলিম ভাইকে আলাদা করার গভীর ষড়যন্ত্র হিসেবে তুলে 30 লাখ শহীদের আত্মদানকে ছোট করতে চান। শেখ হাসিনা যেন ভিন্নভাবে তাদের একটি রূপ ধারণ করেছেন। নিবন্ধনে শেখ হাসিনা তার শাসনামলকে স্বর্ণযুগ হিসাবে বলে উপস্থাপন করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিহীন এলিটের অনির্বাচিত সরকার হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু কেমন ছিল শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলের স্বর্ণযুগ? তিনি অসংখ্য গুম, খুন ও হেফাজতের মৃত্যু ঘটিয়েছেন। বিরোধী দল ও মতকে নির্যাতন, দমন, নিপীড়নের ব্যবস্থা তৈরি করেছেন। আয়নাগরের মতো নিকৃষ্ট বন্দিশালা বানিয়েছেন। বাংলাদেশি মানবাধিকার গবেষকদের মাধ্যমে নথিভুক্ত তথ্য ও সুইডেন ভিত্তিক নেত্র নিউজের বিশ্লেষণ অনুসারে 2009 থেকে 2022 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অত্যন্ত 2,597 জনকে বিচার বহির্ভূত ও হেফাজতে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। নেত্র নিউজ 13 নভেম্বর 2023। শেখ হাসিনা তার কলামে স্বীকার করেছেন 2014 ও 2024 সালের নির্বাচন প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় তা অংশগ্রহণমূলক ছিল না। তিনি এ দায় 2014 সালে বিরোধী দলের সহিংসতার ওপর চাপিয়ে দিয়েছেন। অথচ দেশের গণতান্ত্রিক কাঠামো সংকটে পড়ে তার সরকার একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায়। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনকেও উদ্ধৃত করে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে 2,699টি বিচার বহির্ভূত হত্যা ও 677টি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। দৈনিক বর্ণিত বার্তা 12 আগস্ট 2024। শেখ হাসিনার শাসনামলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও নাগরিক সমাজের কণ্ঠরোধ করা হয়েছে, যা বর্ণাতীত। 2018 থেকে 2023 সালের 5 বছর সময় এই আইনের অধীনে সাংবাদিক, রাজনীতিবিদ, অধিকার কর্মী সহ 4,520 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে 1,549 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দৈনিক প্রথম আলো। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সাগর রুনির যে হত্যা তা কিন্তু এর মাধ্যমে ঘটিয়েছে। 30 এপ্রিল, দৈনিক প্রথম আলো 30 এপ্রিল 2024। এই আইনে লেখক মুস্তাক আহমেদ তার ফেসবুক পোস্টের কারণে গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারে হেফাজত তার মৃত্যু ঘটে। শেখ হাসিনার যে বর্তমান সরকারকে অনির্বাচিত সরকার বলেছেন তা টেকনিক্যালি সঠিক, তবে এই সরকার বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের অংশকারীদের মতানৈক্যের ভিত্তিতে এবং সংস্কার ও একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তা গঠন করা হয়েছে। আর এটি গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে নির্বাচিত বা অনির্বাচিত বলাই তো অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা কলামে স্বীকার করেছেন 2014 ও 2024 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় তা অংশগ্রহণমূলক ছিল না। তিনি এর দায় 2014 সালের বিরোধী দলের সহিংসতার ওপর চাপিয়ে দিয়েছেন। অথচ দেশের গণতান্ত্রিক কাঠামো সংকটে পড়ে যায় তার সরকার একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায়। বিরোধী দলকে দমন নিপীড়নের মাধ্যমে রাজনৈতিক অধিকার হরণ করেছে হাসিনা সরকার। তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তার অধীন নির্বাচনের মাধ্যমে ডামি প্রার্থী দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেছিল। 2018 সালে তাকে বিশ্বাস করে বিরোধী দল ভোটে গেলে তার সরকার রাতের ভোটের ব্যালট বাক্স ভরে রাখে। বিরোধী দল দমনে তিনি কঠোর ছিলেন তা বোঝা যায় এক পরিসংখ্যান থেকে। প্রধান বিরোধী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে 2009 থেকে 2023 সালের জুলাই পর্যন্ত 1,38,000
71টি মামলা রয়েছে। এসব মামলার আসামির সংখ্যা 40 লাখেরও ওপরে। দৈনিক প্রথম আলো, 20 সেপ্টেম্বর 2023। আমার পিতা সব করেছেন, আমি সব করেছি। এই আত্মমুগ্ধতার চক্র থেকে শেখ হাসিনা এখনো বের হতে পারেনি। তার নিবন্ধের পুরোটা জুড়ে এর প্রতিফলন আছে। তিনি নিজেকে এখনো আবার ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষের প্রাণ হানিয়েছে, যেখানে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ছিল, যা ফাঁস হওয়া ফোনালাপে স্পষ্ট হয়েছে এবং সাবেক আইজিপিও রাজসাক্ষী হিসাবে স্বীকার করেছেন। 1400 মানুষের প্রাণহানি, যার মধ্যে 10 থেকে 12% ছিল শিশু। এমন নৃশংসতাকে তুচ্ছ জ্ঞান করে নিজেকে ভিকটিম বা ভুক্তভোগী হিসাবে প্রচার করা এক ধরনের ভিক্টিমেট পলিটিক্স। শেখ হাসিনা আলোচনায় কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দিতে চান, অথচ তাকে কৃতকর্মের জন্য আইনের মুখোমুখি হতে হবে। নিবন্ধিত শেখ হাসিনার ভাষায় 2024 সালের গ্রীষ্মের বিক্ষোভের পর থেকে অপ্রয়োজনীয়ভাবে হারিয়ে যাওয়া প্রত্যেক বাংলাদেশের জীবনের জন্য তিনি শোকাহত। পরক্ষণেই তিনি জুলাই গণ অভ্যুত্থানের দমনে, যেখানে তার সরকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে, তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে মাঠে ছিলেন, নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়েছে, তার দায় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের ভুল সিদ্ধান্তের উপর চাপিয়ে দিয়েছেন। অথচ শেখ হাসিনার তার প্রত্যক্ষ নির্দেশে চলা এই হত্যাকাণ্ড চলাকালে দেশের জনগণের প্রতি সহমর্মিতা জানানো বা নিহত ব্যক্তির প্রতি শোক প্রকাশের বদলে মেট্রো রেলের কাজ ভাঙা দেখতে গিয়ে কাঁদছেন। শেখ হাসিনা নিবন্ধ জুড়ে তার সরকারের উন্নয়ন সাবাস করেছেন এবং তিনি নিজেকে নিজে উৎসাহিত করেছেন। তিনি দাবি করেছেন তার সরকার প্রত্যেক বাংলাদেশিকে উন্নত গণপরিবহন, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ও ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু এগুলোর পেছনে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটেছে তা এড়িয়ে গেছেন তিনি নিজেই। ঢাকা শহরের গণপরিবহনের পরিস্থিতি তো আমরা জানি। প্রশ্ন ফাঁস, জিপিএ 5 ও পাশের হার বাড়িয়ে দেওয়া, নিয়োগ বাণিজ্য সহ শিক্ষা খাতে যে অরাজকতা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল তা কখনো ভুলবার নয়। সরকারের সমালোচনার কারণে আবরার ফাহাদকে চরম নির্যাতন করে হত্যাই করা হলো। আরও বহু নিপীড়নের ঘটনার সাক্ষী হয়ে আছে বিশ্ববিদ্যালয়গুলোতে। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের সুযোগ করে দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে আছে। রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো পরিবেশ বিরোধী প্রকল্প তিনি বাতিল করেননি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও তার ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছে। শেখ হাসিনা তার এমপি, মন্ত্রী, নেতা ও ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীকে একের পর এক ব্যাংক লুটের পাটের সুযোগ করে দিয়েছেন। তাদের অর্থ পাচারের ঘটনা আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত তোলপাড় তুলেছে। শেখ হাসিনা দাবি করেছেন তিনি একটি ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা গড়েছেন, সেখানে সব ধর্মের মানুষ আইনের অধীন সমানভাবে আচরণ পাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার সরকারের মাধ্যমে 2012 সালের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুরের বিচার তিনি সম্পন্ন করেনি। শুধু রামু নয়, নাসিরগঞ্জ, কুমিল্লা, রংপুর সহ অনেক জায়গায় সাম্প্রতিক হামলার ঘটনা ঘটেছে। 2021 সালে তার সরকারের সময় 19টি জেলার দুর্গা মণ্ডল ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ সহিংসতা 53টি ঘটনা ঘটেছে। বিডি নিউজ 24.com 26 ডিসেম্বর 2021। তার সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে। 2021 সালের এসব ঘটনা 54টি মামলা হয়, কিন্তু 2023 সালে প্রতিবেদন অনুসারে 42টির কার্যক্রম শুরু হয়নি। দৈনিক প্রথম আলো, 18 অক্টোবর 2023। এসব সাম্প্রদায়িক হামলায় তাদের দলের অনেকে সম্পৃক্ত থাকলেও অভিযোগ আছে, ফলে তিনি নিজেকে ধর্মনিরপেক্ষতা ঠিকাদার হিসাবে উপস্থাপন করেছেন, তা আসলে অসংগতিপূর্ণ। নিবন্ধনের শেষে শেখ হাসিনা প্রার্থনা করেছেন দেশ আবারও সত্যিকারের গণতন্ত্রে ফিরে আসুক। হ্যাঁ, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এত সংগ্রাম, তিতিক্ষা, 16 বছর ধরে দেশকে অগণতান্ত্রিক পথে নেওয়ার যাবতীয় কার্যক্রমই তিনি করেছেন। পরিশেষে বিষয় হলো, তিনিই আবার
গণতন্ত্রের মানসকন্যা হিসেবে ভূষিত হতেন নিজ দলে। প্রশ্ন হলো, শেখ হাসিনার কাছে সত্যিকারের গণতন্ত্র কোনটি? তার ১৬ বছরের শাসনামলে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ও ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটি কি তিনি সত্যিকারের গণতন্ত্র বলছেন? তাহলে তিনি নিশ্চয়ই আবারও ভুল করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? সূত্র প্রথম আলো। আমরা প্রথম আলো থেকে এই নিউজটি নিয়েছি। তবে রাজনৈতিক বিষয়ক, অর্থাৎ আপনারা জানেন যে এখন তারা গণমাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, বেশিরভাগ ভারতীয় মিডিয়ায় এসব তথ্য তুলে ধরেন। আসলে বাংলাদেশে যে প্রায় ১৪০০ লোক মারা গিয়েছে, তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রথম আলো লিখেছেন, দেখেন। এবং রেলের কাজ ভেঙেছে, তা নিয়ে তিনি কান্নাকাটি করছেন। আসলে একজন মানুষ কতটা মানে বিকৃত ব্রেন হলে এসব কাজ করতে পারেন, তা তাকে না দেখলে বুঝবেন না। দেখেন, ওদিকে হাজার হাজার মানুষের উপর মানুষের বুকে গুলি চালাচ্ছে এবং মানুষ মরছে, গুম করছে, খুন করছে, নির্যাতন করছে, আয়নাঘর বানিয়েছে এবং আপনারা জানেন যে বন্দিশালা বানিয়েছে। সেখানে গুম করে তাদের মেরে তাদের লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে হয়তো বা বলতে পারেন, আপনি জানেন, তাহলে উদাহরণ দেন কে? ইলিয়াস আলী আর নাম আপনারা শুনেছেন, যে সিলেটের ইলিয়াস আলী। তাকে আজ পর্যন্ত, তাকে মেরে তার লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কেন কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন, আপনারা যদি গুম খুম নাই করেন তাহলে ইলিয়াস আলীর লাশ কোথায়? প্রশ্ন আপনার কাছে রইল। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের যে যে কোনো মানে যা কিছু মনে হবে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।